নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তী। এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। প্রতিবেদনের উদাহরণ আর দ্বিতীয় ভিডিও নিয়ে আমি এসেছি তোমাদের কাছে আজকে। যেরকম বলেছিলাম যে কিছু প্রয়োজনীয় উদাহরণ তোমাদের সামনে তুলে ধরব আর কিভাবে সম্পাদকীয় প্রতিবেদন লিখতে হয়। কারণ WBCS মেনে সম্পাদকীয় প্রতিবেদনই আসে, যেটা 200 শব্দের মধ্যে লিখতে হয়, 40 নম্বর থাকে। আমরা প্রতিবেদনগুলোকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো বিগত কিছু বছরের যদি প্রশ্নপত্র আমরা ঘাটাঘাটি করি, যে সেখানে দুটো সাধারণত ভাগ থাকে, মানে হয় কারেন্ট টপিক নিয়ে লিখতে দেওয়া হচ্ছে কিংবা স্ট্যাটিক টপিক। কারেন্ট টপিক কোনগুলো? যেগুলো হয়তো গভর্নমেন্ট কোনো স্কিম, যেরকম কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, কিংবা এরকম কোনো ঝড় ঝঞ্ঝা যদি আসছে, আমফান, ইয়াস, নতুন কোনো ঘটনা ঘটেছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা মানুষের খুব ভালো করেছে বা ক্ষতি সাধন করেছে, এরকম কিছু। বা এই ধরনের কোনো কাজ, সবুজ সাথী বা উৎকর্ষ বাংলা, এগুলো সরকারি প্রকল্প হওয়া সত্ত্বেও হয়েও ওয়েস্ট বেঙ্গলের প্রকল্প হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু আন্তর্জাতিক সম্মান পেয়েছে কিছু মাস আগেই। তাহলে এগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। এই রকম কিছু ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কারেন্ট টপিক নিয়ে প্রতিবেদন আসতে পারে। তাছাড়া আর কি আসতে পারে না, কিছু স্ট্যাটিক টপিক। সেগুলো কীরকম না, আমরা সবাই দেখতে পাই যে এই বায়ু দূষণ খুব ইম্পর্টেন্ট, বা গঙ্গা নদীর দূষণ, কিংবা বেকার সমস্যা, কিংবা গ্লোবাল ওয়ার্মিং। আর একটা যে সমস্যাটা বর্তমান খুব চোখে পড়ছে সেটা হচ্ছে এই লকডাউন, করোনা ভাইরাস, অর্থনীতি ধসে যাওয়া, যুব সমাজের ওপর তার একটা ভীষণ প্রভাব, বা সামগ্রিক অর্থনীতির ওপর তার ভীষণ প্রভাব। এইগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট জোন প্রতিবেদনে আসার। আমরা আজকে এই স্ট্যাটিক টপিক বা কারেন্ট টপিক কি কি এখন ইম্পর্টেন্ট তার মধ্যে থেকে একটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু চলে যাই, দেখে নিই সম্পাদকীয় প্রতিবেদন লেখার কিছু নিয়মে। আচ্ছা, সম্পাদকীয় প্রতিবেদন লেখার নিয়ম বলতে আমি আগে যেরকম আলোচনা করেছি সেটা নিয়ে আমি একটু বলি। এটার কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে। সেই ফরম্যাটটা যদি ঠিকঠাক করে লেখা যায় তাহলে কিন্তু ফরম্যাটের জন্য পুরো নাম্বার পেতে বাধ্য। সেখানেই হয়তো 60% তুমি নাম্বার পেয়ে যাচ্ছ। তারপরে যদি তুমি বডিটাকে ঠিকঠাক করে লিখতে পারো, বাকি নাম্বারটা ওখান থেকে তুমি গেইন করছো। যদি তোমার বডিতে কিছু মনে না আসছে, শুধু তোমার ফরম্যাটটা ঠিকঠাক হচ্ছে, যদি সেইটুকু লিখে আসতে পারো, সে সময়ের অভাব, তাহলে কিন্তু সেইখানেও তুমি বেশ খানিকটা নাম্বার পাবে। আচ্ছা, এবারে আমি সম্পাদকীয় প্রতিবেদন লেখার নিয়মে যাই। দেখো, প্রতিবেদন লিখতে গেলে 2-3টে জিনিস অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। সেটা হচ্ছে প্রতিবেদনের স্থান, কাল, সময়, কোথায় ঘটনাটা ঘটছে, কখন ঘটছে, কিভাবে ঘটছে, কার সঙ্গে ঘটছে, মানে কারা এর থেকে অ্যাফেক্টেড বা কাদের জন্য ঘটনাটা ঘটেছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রতিবেদন যে আমরা লিখব সেটার প্রথম লাইনটাই এটা হওয়া উচিত, কোথায়, কখন, কিভাবে, কার সঙ্গে, কোন সময়ে ঘটনাটা বা সমস্যাটা ঘটেছে আমরা সেটা লিখে ফেলব প্রথম লাইনে। মানে একটা আইডিয়া দিয়ে দেওয়া। প্রতিবেদন মানে কি? একটা রিপোর্টিং। যে ঘটনাটা প্রথমে 1-2 লাইন পড়েই শ্রোতা বা পাঠকেরা ইন্টারেস্টেড হবে বাকি ঘটনাটা পড়বার, যেরকমভাবে আমরা কাগজ পড়ি। এখানেও কিন্তু এক্সামিনার সেটা দেখবেন যে তুমি কিভাবে ঘটনাটা লিখতে শুরু করেছো। শুরুটাই বা প্রথম লাইনটাই কিন্তু তোমার নম্বর পাওয়ার একটা বড় চাবিকাঠি। আর এই প্রসঙ্গে আর একটা কথা আমি আগের ভিডিওতেও বলেছি, যেটা নামকরণ। নামকরণটা প্রতিবেদনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। নামকরণটা যেন তোমার লেখা অনুযায়ী হয়। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে তোমাকে তো নামকরণটা করে দেবে। যদি WBCS মেন্সের কথা বলি তাহলে নামটা দিয়ে দেওয়া থাকবে, তার আন্ডারে আমাকে বডিটা লিখতে হবে। দ্বিতীয়টা কি না, আমার ঘটনা বা সমস্যার বিস্তার ঘটাতে হবে, বর্ণনা করতে হবে কিভাবে ঘটনাটা ঘটলো, আর কি কেন ঘটনাটা ঘটেছে তার কারণ বর্ণনা করতে হবে। এরপরে এই 3টে পয়েন্ট চলে যাওয়ার পর
তারপরে কি থাকছে, এই ঘটনাটা যে ঘটলো সেটা নিয়ে কার কি মতামত, জনগণ কি বলছে, কোনো বিখ্যাত ব্যক্তি আছে কি না এই ঘটনাটা নিয়ে বলবার ক্ষেত্রে, মানে তাদের কোনো বিশেষ কোনো মতামত আছে কিনা, কোনো বিখ্যাত ব্যক্তি, কোনো মন্ত্রী কেউ এটা নিয়ে কিছু বলেছে কিনা। ঠিক আছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে শব্দ সংখ্যাটা কিন্তু মাথাতে রাখতে হবে। শব্দ সংখ্যাটা অবশ্যই মাথাতে রাখতে হবে, কারণ 200 শব্দ সবসময় মেনশন করে দেওয়া থাকে, তার যেন 205 হতে পারে, 210 হতে পারে, কখনো যেন সেটা 225, 30, 50 না হয়ে যায়। এই ক্ষেত্রে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে যখন আমি প্রতিবেদন লিখছি, এই ধরনের সম্পাদকীয় প্রতিবেদন, তখন কিন্তু আমি রিপোর্টের শেষে বা প্রতিবেদনের শেষে নিজস্ব অভিমত দেব না। যেটা দেব সেটা হচ্ছে অন্য কোনো বিখ্যাত ব্যক্তির কথা, প্রত্যক্ষদর্শীর কথা বা আমজনতা কি বলছে, নিজস্ব অভিমত কিন্তু সেখানে থাকবে না। আর একটা কি কথা, গুরুচণ্ডালী দোষ অর্থাৎ সাধু ও চলিত ভাষা মেলানো যাবে না। এটা হয়ে গেল আমাদের সম্পাদকীয় প্রতিবেদন লেখার নিয়ম। এবারে আমরা একটু ফরম্যাটটা কীরকম দেখতে হচ্ছে দেখে নিই। প্রথমেই থাকছে নাম, বাঁ দিকে থাকছে সংবাদদাতা মানে নিজস্ব সংবাদদাতা, স্থান, তারিখ। এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই নিজস্ব সংবাদদাতা স্থান, তারিখ যাই বা থাকুক না কেন, সেটা কিন্তু তখনই কার্যকর হবে যদি এটা না মেনশন করে দেওয়া থাকে যে স্থান, তারিখ বা সংবাদদাতার নামের জায়গায় বা জায়গার নামের জায়গায় XYZ লিখতে হবে না, বা এরকম কোনো কথা যদি লেখা না থাকে, তখন কিন্তু নিজস্ব সংবাদদাতা, স্থান, তারিখ, জায়গার নাম এসব লিখতে হবে। না হলে সেই জায়গায় শুধু XYZ, যেরকম WBCS পরীক্ষার ক্ষেত্রে জায়গার নাম, তারিখ বা সংবাদদাতার নামের জায়গায় বলে দেওয়াই থাকে XYZ লিখতে হবে, সেখানে কোনো রকম কোনো নাম লেখা যাবে না। ঠিক আছে, সেক্ষেত্রে শুধুমাত্র XYZ এখানে আমরা লিখে দেব, দিয়ে আমরা এখানে বডিটা স্টার্ট করব, যেটা যেটা লেখার সেটা আমরা এভাবে লিখে নেব। এরপর আমি বলেছিলাম একটা উদাহরণ দেব। বর্তমানে আমরা যে সমস্যাটা প্রায়ই দেখতে পাচ্ছি, মানে প্রতিনিয়ত এখনো ফেস করছি, এটা করোনার দ্বিতীয় ঢেউ, সেকেন্ড ওয়েভ এটা এসছে, আবার লকডাউন হয়েছে, এখনো আমরা দেখতে পাচ্ছি সেই একই অবস্থা। তো সেটার কথা মাথায় রেখেই লকডাউনের ধাক্কাতে যুব সমাজের বেকারত্বের গ্রাস, এরকম একটা আমি হেডিং দিয়েছি। অ্যাকচুয়ালি টপিকটা যদি এরকম ছিল যে লকডাউনে যুব সমাজের ওপর প্রভাব, তাহলে আমি কি নাম দিতে পারি না, নামটা আমি সেখানে সিলেক্ট করেছি লকডাউনের ধাক্কাতে যুব সমাজ বেকারত্বের গ্রাসে। লকডাউনের ধাক্কাতে যুব সমাজ বেকারত্বের গ্রাসে, এই নামকরণটা আমি করেছি। কিন্তু যখনই BCS পরীক্ষা হবে সেখানে কিন্তু নামকরণ করার প্রয়োজন থাকবে না, কারণ নামটা অনেক সময়তেই দিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, সেই নিয়ম অনুসারে আমি স্থানকাল সময়ের উল্লেখ করিনি, নিজস্ব সংবাদদাতা উল্লেখ করিনি, XYZ দিয়ে লিখেছি। এবার লকডাউন, এটা দেখো কোনো একটা পার্টিকুলার ঘটনাকে তুলে ধরেনি, এটা একটা যেন স্ট্যাটিক টপিকের মতন হয়ে গেছে, যেটা মানে যেন 1 বছর ধরে হয়ে চলেছে, একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, তাই না? তাই লকডাউনের ধাক্কাতেই যুব সমাজ বেকারত্বের গ্রাসে, এখানে কাল কি হয়েছিল, তারপরে সে কি বলল, তারপরে এই ঘটনা ঘটেছিল, এই রকমভাবে জিনিসটা লেখা যাচ্ছে না। যদি সেরকম হয় সেটাও বা কীরকম হবে সেটা আমি পরের স্লাইডে দেখিয়ে দেবো। এটা কি বলছে, করোনা ভাইরাসের কারণে লকডাউনের জন্য ভারত তথা বাংলায় হাজার হাজার যুবক প্রতিদিন প্রতি ক্ষেত্রে বেকার হয়ে পড়ছে। আমার প্রথম লাইন, এখানে দেখো কোন জায়গার কথা, কাদের কথা, কোন কোন ক্ষেত্রের কথা, পুরোটা একটা সেন্টেন্সে প্রথমেই বলে দেওয়া হয়েছে, জানা গেল যে কী নিয়ে প্রতিবেদনটা। তারপর কি, লকডাউনের জেরে এপ্রিল মাসে প্রথম সপ্তাহে বেকারত্বের হার বেড়ে গেছে 23%। ইনফরমেশন, এই ধরনের লেখার ক্ষেত্রে তুমি যত ইনফরমেশন দিতে পারবে তোমার লেখার মান তত কিন্তু বাড়বে। ইনফরমেশন প্রতিদিন চেঞ্জ হচ্ছে,
তুমি এমন কিছু ইনফরমেশন দেবে না যেটা ভুল। চেষ্টা করবে যতটা মনে আছে বা তুমি পেপারে পড়েছো, টিভিতে দেখেছো, সেরকম কিছু ইনফরমেশন নিয়ে লেখার। হ্যাঁ, তা বলে কি তুমি কারোর উক্তি দেবে না? নিশ্চয়ই দিতে পারো। কোনো বিখ্যাত ব্যক্তি কোনো কথা বলেছেন, সেটা নিয়ে উক্তিও দেওয়া যাবে। সেখানটা নিয়ে কোনো কেউ গ্রাফ মেনশন করলে সেটার কথাও বলা যেতে পারে, সেগুলো করা যেতে পারে। আচ্ছা, এরপরে কি না, করোনা ভাইরাসের ধাক্কায় কর্মক্ষেত্র ছেড়ে চলে যেতে হচ্ছে কর্মচারীদের। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি এই হিসাব দিয়েছে। কারা বলছে, কখন বলছে, বলে দেওয়া হলো। তবে শহরাঞ্চলে এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। আমি আগেই বললাম, কিছুটা বলার পর তোমাকে এটা ডেপথে ঢুকতে হবে এবং সমস্যাটা নিয়ে আলোচনা করতে হবে, তার বিস্তারে যেতে হবে। এবারে কিন্তু আমি সেই বিস্তারে যাচ্ছি, কোন ক্ষেত্রে সমস্যাটা বেশি, কোন ক্ষেত্রে কম। এই ক্ষেত্রে বেকারত্ব বেড়েছে 30%। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি কোনখানটা নিয়ে লিখছি এবং তার কতটা ডেটা আমি পুট করতে পারছি, এই ধরনের লেখাগুলোর মান তখন কিন্তু বেড়ে যায়। অর্থনীতিতে কর্মসংস্থান ও বেকারত্বের হার নির্ধারণের অন্যতম মাপকাঠি হলো কাজে অংশগ্রহণ করা শ্রমিকদের হার বা লেবার পার্টিসিপেশন রেট, এলপিআর। তাহলে এই যে বেকারত্বের হার নির্ধারণের অন্যতম মাপকাঠি কোনটা, না লেবার পার্টিসিপেশন রেট। এই কথাটা আমি বললাম, এটা না দিলেও চলে। কত শ্রমিক বর্তমানে কাজে নিযুক্ত রয়েছেন সেটার উপর ভিত্তি করে তৈরি হয় এলপিআর। উদ্বেগ আরও বাড়িয়ে সেই এলপিআর নেমে এসেছে 42%-এরও নিচে, যা সর্বকালীন রেকর্ড। এই রেকর্ড কিন্তু আজকে আমি এই ডেটা পুট করেছি, দুদিন পরে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে। এরপর বাকি অংশটা এখানে। সিএমআইআর সিইও মহেশ ব্যাসের বক্তব্য দেখো। আমি একজনের বিখ্যাত ব্যক্তির মন্তব্য দিয়েছি যে তার নিজের বক্তব্যটা কি এই সংক্রান্ত বিষয়। তিনি কি বলছেন না, আমরা এলপিআর এর পতন আশঙ্কা করেছিলাম কারণ দেশব্যাপী লকডাউন জারি করা হয়েছে। আরও আশঙ্কার বার্তা দিয়ে ব্যাসের মন্তব্য, অবশ্যই লকডাউন যত বাড়বে ততই এই ছবিটা আরও ভয়ঙ্কর আকার নেবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। সে বলেছে, এটা আমি উইদিন কোটে রেখেছি। যদি উইদিন কোটে রাখার মতো না হয়, মানে মনে না থাকে এক্স্যাক্ট কথাটা, তাহলে সেটা যে দিয়েও লিখে দেওয়া যাবে, যেরকম আমরা প্যাসিভ ভয়েসে লিখি। লকডাউনের আগে থেকে করোনা ভাইরাসের প্রভাবে অর্থনীতি কার্যত মুখ থুবড়ে পড়েছিল। তার জেরে জিডিপি বৃদ্ধির হার 5% থেকে নামিয়ে 3%-এরও নিচে নামিয়ে এনেছে অধিকাংশ সমীক্ষক সংস্থা। আমি খুব বেশি আর কোন কোন সমীক্ষক সংস্থা তার নাম দিইনি। তার উপর দেশে বেকারত্বের এই পরিসংখ্যানে অর্থনীতির উদ্বেগ আরোই বাড়ল বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। এখানে দেখো, যা বলেছি কোনোটা কিন্তু আমার নিজস্ব ওপিনিয়ন নয়, কোনো বিখ্যাত ব্যক্তি, অর্থনীতিবিদ বা বর্তমান নানা সংবাদপত্র সেখানকার ডেটা কি দিচ্ছে। কারণ কি, এটা একটা জেনারেল টপিকের মতন ছিল। কীরকম জেনারেল টপিক? লকডাউনের ধাক্কাতেই যুব সমাজ বেকারত্বের গ্রাসে। এটা কিন্তু পার্টিকুলার কোনো একটা দিনের ঘটনা নয়, সেই জন্যে আমি বললাম এটা একটা জেনারেল ঘটনার মতন করে কিন্তু যাচ্ছে। কিন্তু এই রকমই ধরো এই বিষয়টাই, এই যে লকডাউনের যুব সমাজের উপর প্রভাব বা লকডাউনের ধাক্কাতেই যুব সমাজ বেকারত্বের গ্রাসে, এটা যদি কোনো একটা উদাহরণ দিয়ে হতো, কোনো একটা ঘটনা কেন্দ্রিক হতো, তাহলে কীরকম হতো। তোমাদের জন্য আমি একটা উদাহরণ এখানে দিয়েছি, যেটা একটা সত্যি ঘটনা। গত বছর বোধহয় এপ্রিল মে মাস নাগাদ এই ঘটনাটি ঘটেছিল। একটি মর্মান্তিক ঘটনাটি ঘটল উত্তরপ্রদেশের কানপুরের চাকেরি এলাকায় বুধবার মধ্যরাতে বাচ্চাদের পাশের ঘরে ঘুম পাড়িয়ে আত্মঘাতী হন 39 বছর বয়সী রাকেশ কুমার ও তার স্ত্রী 36 বছর বয়সী অর্চনা। সকালে তাদের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। 2 শিশু ঘুম থেকে উঠে দেখে মা বাবার দেহ ঝুলছে। এটার কারণটা ছিল তাদের লকডাউনে কাজ চলে গেছে। এখানে যদি টপিকটা এরকম হয়, লকডাউনের গ্রাসে আত্মঘাতী যুবক ও যুবতী, এটাই হয়তো হেডলাইন, ঘটনাটা এটা। সেটা নিয়ে আমি যখন লিখব তখন কিন্তু ঘটনাটা কখন ঘটলো, কাল রাতে ঘটেছে কি পরশু দিন ঘটেছিল, কখন ঘটনাটা ঘটছে, তার কে প্রত্যক্ষদর্শী, কোথায় ঘটনাটা ঘটেছে, সেটা কিন্তু আমাকে বলতে হবে।
সেখানে পাড়ার লোকেরা কি মন্তব্য করছেন, সেখানকার যদি যিনি পৌরসভার যিনি অধিপতি আছেন তিনি কি বলছেন, বা সাধারণ মানুষের কি মতামত, কখন তাদের কারখানা বন্ধ হয়েছে, লকডাউনই কি একমাত্র সেটার বিষয়? এই জিনিসগুলো কিন্তু তখন সেখানে আলোচ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই ক্ষেত্রে যখন তুমি প্রতিবেদনটা লিখে শেষ করছো, তুমি কিন্তু জনগণের কাছে প্রশ্ন রেখে দিতে পারো। অবশ্যই ভাববাচ্ছে, কিন্তু প্রশ্ন রেখে দেওয়া যেতে পারে। কিন্তু আগের যে টপিকটা যেভাবে আমরা আলোচনা করলাম একটা জেনারেল ওয়েতে, সেক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না। এই রকমভাবে আমরা এই টপিক দুটোকে নিয়ে আজকে আলোচনা করলাম। লকডাউনটা যেহেতু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই 1.5 বছরে, এবং এখনও আমরা করোনা ভাইরাসের এই যে একটা গ্রাস থেকে বেরিয়ে উঠতে পারিনি, তাই জন্য পরীক্ষাতে কিন্তু এই টপিকগুলো আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা ভালো করে অভ্যাস করো, পরের দিনে আমরা আবার নতুন কোনো লেখা নিয়ে আসব। আর যদি আমার বলা ভালো লেগে থাকে, আমার পড়ানো ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। ধন্যবাদ।